সিগনেচার ফোর্জের অভিযোগ, সেটার জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্ট লাগে? আমি মুখে মুখে বলে দিলাম যে সিগনেচার ফোর্জড হয়েছে, একমাত্র আমি যদি সাইন করি আমি বলতে পারি এটা আমার সিগনেচার কি, আর সেকেন্ড লোক বলতে পারে কি যারা হ্যান্ডরাইটিং এক্সপার্ট আইনে, তাই আমি জানি, সেইটা না দেখে তো বলাটা ঠিক। বারুইপুর কাণ্ডে সুশোভন রায়ের মামলার কারণে গ্রেফতার বাম নেতা লাহেক আলী। এই নিয়ে চলছে তুমুল তরজা। বামেদের দাবি লাহেক আলী নির্দোষ। লাহেক ঘটনার প্রতিবাদে যে মন্তব্যগুলো করেছিলেন সেগুলো মোটেও উস্কানিমূলক নয়। এর দিয়েও অনেক উস্কানিমূলক কথা অন্য দলের নেতারা বলেন। এই প্রসঙ্গে উঠে আসে আরও একটি কথা। সম্প্রতি রাজর্ষি লাহিড়ী বারুইপুরের একটি নির্বাচন সংক্রান্ত পত্র সামনে আনেন, যেখানে স্পষ্ট স্বাক্ষর রয়েছে ইলেকশন এজেন্টের জায়গায় লাহেক আলীর এবং পোলিং এজেন্টের জায়গায় আনন্দ সরকারের। তবে সেই স্বাক্ষর নকল করেছেন বিজেপির মুখপাত্র রাজর্ষি লাহিড়ী বলেই অভিযোগ। কেন সইজাল করলেন তিনি? কি চলছে রাজনীতির অন্দরে? এই নিয়ে কথা বললেন আইনজীবী বিক্রম ব্যানার্জি। যা ঘটলো, যা পৈশাচিক একটা ঘটনা ঘটলো, সেখানে জনরোষ হচ্ছে মেনে নেওয়া। পুলিশ ৮ ঘন্টার মধ্যে পৌঁছেছে, তারপরেও হঠাৎ করে সিপিএম নেতা লায়েক আলী গিয়ে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে রেল অবরোধ করে, রেল উপড়ে ফেলে, শান্তনু বলে একটা ছেলের বাড়িটারি সব পুড়িয়ে দিয়ে, ইন্দ্রজিৎ বলে আরেকজনকে গণপিটুনিতে সে মারা গেছে। এত কিছুর কি দরকার ছিল? দেখুন, লায়েক আলী যে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, সেই উস্কানির মন্তব্যটা তো দেখাতে হবে আপনাকে, নাহলে আমি কি করে বলবো যে লায়েক বাবু সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে? আপনি আমাকে দেখান, সোশ্যাল মিডিয়া হোক বা কোথাও হোক, যে তিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন। তিনি যে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন সেটা না দেখালে আমি কি করে বলবো যে তিনি সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন? এটা তো একটা বড় বিষয় না। কে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে, কে সাম্প্রদায়িক উস্কানি দেয়নি, তার বক্তব্যটা তিনি সাম্প্রদায়িক। যেমন ধরুন হুমায়ুন কবির, তিনি যেটা বলেছেন আমি মানছি যে তিনি উস্কানি দিয়েছেন, আপনিও দেখেছেন আমিও দেখেছি, এটা অস্বীকার করার জায়গা নেই, এটা উস্কানিমূলক বক্তব্য। লায়েক বাবু যে সাম্প্রদায়িক উস্কানি দিয়েছেন সেই স্টেটমেন্টটা কোথায়, কি বলেছেন তার স্টেটমেন্টটা আপনি দেখুন। আমি বলছি হুমায়ুন বাবু যেটা বলেছেন সেটা একটা উস্কানিমূলক বক্তব্য, আপনিও দেখেছেন আমিও দেখেছি, কিন্তু লায়েক বাবু যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা কি, কি বক্তব্য দিয়েছেন? যেমন হুমায়ুন বাবু বলেছিলেন যে কেটে আমি হিন্দুদের ভাসিয়ে দেবো, এটা বলেছিলেন, কথাটা সত্যি কথা, তিনি বলেছিলেন এটা আমি এটাকে সাম্প্রদায়িক উস্কানি বলতে পারি। কিন্তু লায়েক বাবু বললেনটা কি? তিনি একটি রাজনৈতিক দলের বিষয়ে বলেছেন। সাম্প্রদায়িক উস্কানিটা কি রাজনৈতিক দলের বিষয়ে বললে হয়? আমি সেই জায়গাটা। তাহলে বিক্রম দা, লায়েক আলী এখানে যখন উপস্থিত ছিলেন মুর্শিদাবাদে হরগোবিন্দ চন্দন দাসের সময়, আমরা সিপিআইএম এর কোনো নেতাকে কেন দেখতে পেলাম না? দেখুন, আমি একটা কথা বলি, হরগোবিন্দ দাস চন্দন দাসের মৃত্যুটা অত্যন্ত দুঃখজনক। কোনো কারণে তাদের হয়তো মনে হয়েছে, বা যারা নেতৃত্ব সিপিএম এর ছিল তারা হয়তো তাদেরকে সেই কনফিডেন্স দিতে পারেন, সেই মানুষগুলো অন্য রাজনৈতিক দলের সাথে গিয়েছেন। আমি তাদের পরিবারের মৃত্যুতে অত্যন্ত দুঃখিত, এবং যারা যারা এর সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার কথা আমি বারবারই বলেছি, আবারও বলছি। কিন্তু এটা ঠিক যে কোনো একটা ব্যক্তিকে তার বিরুদ্ধে দোষ দেওয়ার আগে, কাউকে যদি কেউ দোষ দিতে চায়, প্রপার ইনভেস্টিগেশন এবং প্রপার রিপোর্টস এর শুধুমাত্র একটা অনুমানের ভিত্তিতে কাউকে দিয়ে দেওয়া, এটা ঠিক, আমি এটা বলতে চাইছি। আমরা লায়েক আলীর কথা বলছি, সিপিএম এর কথা বলছি, সেই সূত্র ধরেই একটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করতে চাই। সিপিআইএম ক্লেম করছে যে বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী
লায়েক আলী এবং আনন্দ সিপিএম এর লায়েক আলী এবং আনন্দ সর্দারের সিগনেচার ফোর্জ করেছে। এটা কি সত্যি যে রাজস্বী লাহিড়ী সিগনেচার ফোর্জ করেছে? দেখুন, অভিযোগ যখন উঠছে সেই অভিযোগটা তো খতিয়ে দেখা উচিত বলে আমি অভিযোগটাকে তো খতিয়ে দেখতে হবে। সিগনেচার ফোর্জের অভিযোগ, সেটার জন্য হ্যান্ডরাইটিং এক্সপার্ট লাগে? আমি মুখে মুখে বলে দিলাম যে সিগনেচার ফোর্জড হয়েছে, একমাত্র আমি যদি সাইন করি আমি বলতে পারি এটা আমার সিগনেচার কি সিগনেচার, আর সেকেন্ড লোক বলতে পারে কি যারা হ্যান্ডরাইটিং এক্সপার্ট, আইনে তাই আমি জানি। সেইটা না দেখে তো বলাটা ঠিক না, সেটা তো দেখে বলা দরকার। সিগনেচার ফোর্জিং এর আন্ডারে আইনত কি কি শাস্তি আছে? ফরজারি লাইফার পর্যন্ত আছে, মিনিমাম 7 বছর তো জেল আছে। 7 বছর থেকে শুরু হয়, কি ধরনের জিনিস ফোর্জিং করেছে সেটা হলো ডিপেন্ড করে। যেমন কেউ যদি ভ্যালুয়েবল সিকিউরিটি নিয়েছে কিনা, অনেক কিছু হতে পারে। বিক্রম দা, এটা কিভাবে প্রমাণ করা যায় যে কে ফোর্স করেছে কার সিগনেচার? রাজস্বী লাহিড়ী শুধুই পোস্ট করেছে একটা ফর্ম পোস্ট করেছে এফবি তে উইথ আ কমেন্ট, সেইটা কি মানে ইকুয়াল টু ফোর্জিং অফ সিগনেচার, মানে সেটা কি প্রমাণ হিসেবে নেওয়া না, যেতে যদি পারে? দেখা যায় যে রাজস্বী লাহিড়ী সেই ফোর্স সিগনেচারটাকে দেখিয়ে সে কোনো বেনিফিট গেন করছে, হুম। তাহলে সেটা তো ডেফিনেটলি ফোর্জারি। বেনিফিশিয়াল সে কতটা, আর কোন দিক থেকে বেনিফিশিয়াল? বেনিফিশিয়াল সবসময় ইন টার্মস অফ মানি নাও হতে পারে। তাই জন্য এই সিগনেচারের বিষয়টা যার সই তিনি বলবেন, আর নইলে হ্যান্ড রাইটিং এক্সপার্টসরা। এর বাইরে তো কারোর রকম বলাটা ঠিক। বিজেপি এরকম একটা ফোর্জ সিগনেচারকে কেন প্রমোট করতে চাইছে? তার নেপথ্যের কাহিনীটা কি বলে আপনার মনে হয়? বিজেপি কি চেষ্টা করছে প্রুফ করার বা এই ধরনের ফর্ম পোস্ট করে, মানে কি প্রুফ করার চেষ্টা করছে এই ধরনের ফর্ম পোস্ট করে? এর ভেতরে কি গল্পটা বলে আপনার মনে হয়? গল্প যাই থাক না কেন, সবাই চেষ্টা করে রাজনৈতিক ভাবে কোনটাতে লাভবান। যে কোনো রাজনৈতিক দলই চাইবে, বামপন্থীরাও চাইবে, বিজেপিও চাইবে। তো সেই রাজনৈতিক লাভবানের চিন্তা ভাবনা ছাড়া আর কি হতো? রাজনৈতিক লাভবান হওয়া ছাড়া আর কি চিন্তা ভাবনা, আর কিছু হওয়া তো আমি দেখছি না। বিক্রম দা, বিজেপি সাডেনলি সিপিএম লিডার্সদের পেছনে কেন পড়েছে? অ্যারেস্ট করা নিয়ে, থ্রেট করা নিয়ে, বিজেপি কি মনে করছে সিপিএম আগামীকালে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে চলেছে? এখন পশ্চিমবাংলায় তৃণমূল নেই, আর মাঠে ময়দানে একমাত্র লেফটরা আছে। লেফট এখন লড়াইয়ে নেমেছে, আইডিওলজিক্যাল ফাইট, রাইটিস্ট ভার্সেস লেফটিস্ট, প্রপার আইডিওলজিক্যাল ফাইট। হুম। এবার দেখুন, আইডিওলজিক্যাল ফাইট হতে গিয়ে অনেক সময় রাজনৈতিক ময়দানে বা ইলেকশনসে কেউ কম কেউ বেশি বলবে। হুম। আমি নতুন যে সরকার এসেছে, অনেকেও আমাকে ক্রিটিসাইজ করতে পারে, লেফট সাপোর্টার্সরা কিছু ভালো ভালো কাজও তো তারা করছে। 2 মাসের সরকার, পুরোটাই ক্রিটিসাইজ হওয়া তো উচিত। তবে লায়েক আলীর বিষয়টা নিয়ে আমি ডেফিনেটলি আমি লায়েক বাবুকে সাপোর্ট এই জন্য করতে চাইছি, কারণ আইনে কিছু প্রশ্ন আমার মনের মধ্যে উঠেছে। তাই কারণটা হচ্ছিল তার স্টেটমেন্টটা আমি শুনেছি, স্টেটমেন্টটাতে কিন্তু তিনি উস্কানিমূলক কোনো কথাবার্তা বলেছেন বলে, অন্তত পাবলিকে বলেছেন বলে বা সোশ্যাল মিডিয়ায় যতগুলো উঠে এসছে, আমি কিন্তু সেটা পাইনি। যেটা পাইনি তার উপরে ভিত্তি করে হয়নি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, লায়েক বাবু এই কথাটা জন্য অ্যারেস্ট হয়েছেন, একজন মারা গেছে আমি মানলাম, তাকে অ্যারেস্ট করা হয়েছে। হুমায়ুন বাবু কতগুলো কথা বলেছেন। হুমায়ুন বাবু বলেছেন কেটে ফেলে দেবো। হুমায়ুন বাবুর জন্য হরগোবিন্দ দাস, চন্দন দাস মারা গিয়েছে। আমি যদি ধরে নিই, তাহলে রিসেন্টলি তিনি আবার এই কথাটা বললেন। রাজ্যের মুখ্যমন্ত্রী বললেন দ্বিতীয়বার বলতে দেবো না, কিন্তু তিনি অ্যারেস্ট হলেন না কেন? এই প্রশ্নটা তো সেটাও রয়ে যাবে। তাই জন্য কোনো একটা জিনিসের রাজনীতিকরণটা ঠিক না। আইনের স্বার্থে আইনে কি আছে আর দেশের স্বার্থে জিনিসটাকে করা উচিত। কারোর উপর কোনো জিনিসকে যদি চাপিয়ে দেন, সেটা কিন্তু রিটার্ড করবে। আজকে হুমায়ুন বাবু অ্যারেস্ট হননি কেন? তিনি তো অনেক কথা বলেছেন। আমি যদি এই প্রশ্নটা করি, এখনো অ্যারেস্ট হচ্ছেন নাই বা কেন? নতুন সরকার হয়ে গেছে।
হুমায়ুন কবির মালদাতে যেটা করেছেন সেটা নিয়ে অনেকে লেফটদেরকে দোষারোপ করেছে, হরগোবিন্দ দাস, চন্দন দাস এসব কি হলো, কিন্তু হুমায়ুন বাবু তিনি যে উস্কানিমূলক কথাগুলো দিয়েছেন সেগুলো উস্কানিমূলক কথাবার্তা, স্পেসিফিক। আবারও আমি আপনাকে বলছি, নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় উস্কানিমূলক কথাবার্তা বলেছে, তাকে অ্যারেস্ট করা হয়নি কেন? তার জন্য তো রাজ্যে প্রচুর মানুষ মারাও গেছে, মালদাতে হয়েছে, মুর্শিদাবাদে হয়েছে, হাওড়ায় হয়েছে, অনেক উস্কানিমূলক কথাবার্তা। তাই আইন বা সরকার সবসময় যে ব্যালেন্স রেখে কাজ করে এটাও সবসময় মানা সম্ভব না। বিক্রম দা, মূল কোন কোন সেকশনে লায়েক আলীকে গ্রেফতার করা হচ্ছে? রেলওয়ে অ্যাক্ট আছে, ইনস্টিগেশন আছে, পাবলিক আউটরেজ আছে, তার সঙ্গে একজন খুন হয়েছে সেটাও আছে। সেটা নিয়ে তার এগেনস্টে কিন্তু তিনি করেছেন বলে অভিযোগ, অভিযোগটা তিনি ইনস্টিগেট করেছেন। নাও দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইনস্টিগেশন নিডস টু বি সিন। আমি কিন্তু খুব আইনের কথা বলছি, তো আমাকে ক্রিটিসাইজ করতেই পারে। হোয়াট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ হি হ্যাভ স্টেটেড? সেই ল্যাঙ্গুয়েজেস তিনি যেটা স্টেট করেছেন সেটা ডেফিনেটলি একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে। ইউ নিড টু সি দ্য ল্যাঙ্গুয়েজ। আমার প্রশ্নটা হচ্ছে, তো হুমায়ুন বাবু যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করেছেন সেই ল্যাঙ্গুয়েজ গুলো তো আরো স্ট্রং, তাতে ঘটনা আরো ঘটেছে, একটা না বিভিন্ন ঘটনা ঘটেছে। হোয়াট অ্যাকশন দ্য গভর্নমেন্ট হ্যাজ টেকেন, এটা তো প্রশ্ন উঠবে, উত্তরও তো সরকারের তরফ থেকে দিতে হবে। বিক্রম দা, গুন্ডা দমন আইন যেখানে নন বেলেবল ক্লজ আন্ডার প্রিভেন্টিভ অ্যারেস্ট, এটা কি লায়েক আলীর জন্য অ্যাপ্লিকেবল হতে পারে? দেখুন, দুটো জিনিস প্রিভেন্টিভ গুন্ডা দমন আইনের ক্ষেত্রে আমি সরকারের এই অ্যাকশনকে সমর্থন করি না। দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাডভোকেট না নিয়ে যাওয়ার যে বিষয়টা, এটা আর প্রিভেন্টিভ অ্যারেস্ট করে ডিটেন করতে পারবে মোর দ্যান 1 ইয়ার উইদাউট ট্রায়াল। আমি জানি না আইনটা আরো বেটারলি দেখলে আমি বলতে পারবো। এই দুটো জায়গা থেকে আমার দ্বিমত। একটা মানুষের তো অপরাধী হতে পারে, তার তো বিচার পাওয়ার রাইট আছে, তার আদালতে তার নিজের হয়ে তো কথা বলার রাইটটা আছে। হুম। তাহলে তো সেই মধ্যযুগীয় সংস্কৃতিতে চলে যেতে হয়। তাহলে বিচার ব্যবস্থা, আদালত, আইনজীবী, এই প্রফেশনটাকেই তো তুলে দিতে হবে। আজকে আপনার ওপর অ্যাটাক হচ্ছে না, আজকে যদি রাষ্ট্রীয় শক্তি আপনার ওপর ঝাঁপিয়ে পড়ে তখন আপনি বিচার ব্যবস্থার কথা বলবেন? আপনি যখন রাষ্ট্রীয় শক্তিতে এসে গেছে তখন আপনি বলবেন যে না, আমি আমার মতন আইন করবো, যা ইচ্ছে করবো, তুমি আদালতে যেতে পারবে। দেখবেন যতগুলো আইন আছে আমাদের দেশে, প্রত্যেকটা আইনের মধ্যে বেশ কিছু জায়গায় বেশ কিছু রুলে লেখা থাকে এই ডিসিশনটা ফাইনাল, নো ওয়ান ক্যান চ্যালেঞ্জ ইট। রুলগুলোর মধ্যেও লেখা থাকে। এইটা তাহলে একটা রাষ্ট্র শক্তি এই ধরনের জিনিস লেখে কেন? আর আমরা প্রোটেকশন সাধারণ মানুষরা কোথা থেকে পাচ্ছি? সংবিধান থেকে, আর্টিকেল 226, আর্টিকেল 30। সংবিধানে বলা আছে যে কোনো স্টেটের অ্যাকশন আমি কোর্টে যেতে পারি, কিন্তু স্টেট আইন করার সময় অনেক ক্ষেত্রেই এটা লেখে এই অথরিটির ডিসিশন ফাইনাল, এটা কেউ চ্যালেঞ্জ করতে পারে। তারপরেও সেটা চ্যালেঞ্জ হয় আদালতে কি করে? কারণ সংবিধান আমাকে স্বীকৃতি দিয়েছে যে আমি সেটা নিয়ে আদালতে যেতে পারি। তাই জন্য ওইটাতে কি বলা আছে তাই দিয়ে কিছু যায় আসে। আজকে যদি গুন্ডা দমন আইনটা নিয়ে দেখি এটা সংবিধান বিরোধী হচ্ছে, অবশ্যই সেটা নিয়ে কোর্টে, দুটো জায়গা থেকে। তবে হ্যাঁ, প্রিভেন্টিভ অ্যারেস্টের প্রয়োজনীয়তা আছে, কিন্তু প্রিভেন্টিভ অ্যারেস্টের প্রয়োজনীয়তা টাইমটা যদি স্প্যানটা 1 বছর হয়ে এবং সে বিনা বিচারে 1 বছর থাকে, ইজ ইট নট আ ভায়োলেশন অফ রাইট টু লাইফ? হিউম্যান রাইটস এর ডিগনিফাইড লাইফে সেটা একটা জায়গা থেকে তার সে বঞ্চিত হয়ে যাচ্ছে। এভরি পার্সন ইন দ্য স্টেট হ্যাজ আ রাইট টু লাইফ guaranteed by the Constitution of India. Guaranteed by the Constitution. And no person shall be deprived of his life and personal liberty without the procedure established by law. মানে আইনে যেটা আছে তার বাইরে কারোর থেকে রাইট টু লাইফ ডিপ্রাইভ করা যাবে না। কিন্তু রাইট টু লাইফটা যে ডিপ্রাইভ করতে পারবে না, দ্যাট ইজ স্ট্যাটিক। এবার রেগুলেশন তৈরি করবে,
সেখান থেকে যদি মানুষের একটা এমন রেগুলেশন তৈরি হয় যাতে রাইট টু লাইফ ফার্স্ট পার্টটাই অ্যাবসলিউট ডিপ্রাইভেশন, সেই ক্ষেত্রে কেন? বিক্রম দা, আপনি বারুইপুরে এনকাউন্টারকে সাপোর্ট করেন? প্রভাস মন্ডল দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এনকাউন্টার শব্দটা কোনো লিগ্যাল টার্মিনোলজিতে নেই। এটা জাস্ট হয় বলে আমরা, মানে লিগ্যাল টার্মিনোলজিতে নেই মানে আপনি লিগ্যাল ডিকশনারিতে পাবেন, বা লতে আমাদের দেশে যে আইন আছে তাতে এনকাউন্টার কোথাও ডেফিনেশন দিয়ে করা নেই। বাট আমাদের ভারতবর্ষে এটা ঘটনা ঘটেছে যে যার নামে অভিযোগ তার ট্রায়াল চলছে, ট্রায়াল চলতে চলতে প্লেন ছিনতাই হয়ে গেল, তাকে ছাড়িয়ে নিয়ে চলে যাওয়া, এই ঘটনা ঘটেছে। আমি যেটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, দুটো জিনিস আছে, একটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ, আর একটা হচ্ছিল ক্রাইম। বারুইপুরে যেটা ঘটেছে দ্যাট ইজ পিওরলি আ ক্রাইম। সেখানে যারা অভিযুক্ত তারা আন্ডার পুলিশ কাস্টডি, সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। তাহলে এনকাউন্টার হওয়ার প্রশ্নটা কেন? এক, এনকাউন্টারে আপনি দেখবেন সব জায়গাতে বলা থাকে যে পুলিশ গুলি চালাতে বাধ্য হচ্ছে, সব জায়গাতে তাই থাকে, এক্ষেত্রেও তাই আছে, কিষাণজির ক্ষেত্রেও তাই ছিল। এই লোকটাকে যে ধরেছিল এ তো একা। আমার মনে একটা প্রশ্ন, রাত্রির 1টার সময় কি করে রিকনস্ট্রাকশন অফ এভিডেন্স হয়? রিকনস্ট্রাকশন অফ এভিডেন্স মানে একটা জায়গাতে ক্রাইম প্লেস, ঘটনা ঘটেছে, প্লেস অফ অকারেন্স আমরা যেটা বলি, পুলিশ নিয়ে যাচ্ছে সেই জায়গাটাতে, আবার স্টোরিটা কিভাবে ঘটেছে সেটার একটা কনস্ট্রাকশন, এই তুলেছে, মেয়েটাকে নিয়ে এসেছে, জলে ফেলেছে, এই যে টোটাল এটা, ওটা আবার রিকনস্ট্রাকশন পুলিশ করবে। আমার একটা কমন বুদ্ধিতে লাগে, আইনের কথা বাদ, এই রিকনস্ট্রাকশনটা বেটার ভাবে পুলিশ নিতে পারবে রাতে না দিনে? দিনের আলোয় রিকনস্ট্রাকশন বেটার হয় না রাতে বেলা কি করে হয়? এইটা একটা বড় প্রশ্ন। যেখানে পুলিশ বলছে তাকে মারার জন্য ইয়ে করছে, একজন লোককে পুলিশ নিয়ে যাচ্ছে। শুনুন, এনকাউন্টার যদি হয় তার মানে দ্যাট ইজ আ ফেলিওর অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু পানিশ দ্য কালপ্রিট। দ্যাট ইজ দ্য ফেলিওর অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন টু পানিশ দ্য কালপ্রিট। তুমি তাকে অ্যারেস্ট করেছো, তুমি 7 দিনের মধ্যে চার্জশিট দাও, এই দাবি উঠছে না? 7 দিনের মধ্যে চার্জশিট দিয়ে তুমি প্রেয়ার করো যাতে 1 বছরের মধ্যে ট্রায়াল শেষ হয়, 6 মাসে ট্রায়াল শেষ হয়, অ্যাপিল, রেফারেন্স আরো 6 মাস, উইদিন 1 ইয়ার হি ইজ হ্যাং টিল ডেথ। তাহলে আইনের মাধ্যমে আমাদের দেশে স্বীকৃত যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে তার পানিশমেন্ট। এনকাউন্টার হয়ে গেল মানে কিন্তু আইনের প্রক্রিয়ার মাধ্যমে তার পানিশমেন্ট সরকার দিতে পারলো না, এটা মানতে হবে। বিক্রম দা, জুডিশিয়াল প্রসেসটা বা এই আইনি প্রক্রিয়াটা এত দীর্ঘায়িত হয়ে যাচ্ছে কি কারণ? এটা সরকারের দায়িত্ব না? আজকে মানুষের কেন এই প্রক্রিয়াটার উপর ফ্রাস্ট্রেশন জন্মেছে? মানুষকে বুঝতে হবে এটা আইনি প্রক্রিয়া, তো তাহলে তো মধ্যযুগীয় ইয়েতে চলে যায়। আবার আপনাকে আজকে আমার মনে হয়েছে যে আপনি দোষী, আমি আপনার উপর গুলি চালিয়ে দেবো, তো আমি নিজে আইন হাতে নিই। ইউ শুড অলসো গেট সামথিং টু ডিফেন্ড ইউরসেলফ। হতে পারে একজন অপরাধ, কিন্তু 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 বিক্রম দা, নারী নিরাপত্তা যেখানে গিয়ে দাঁড়িয়েছে বাংলায়, আমি শুধু আরজি করের কথা বলছি না, আরজি করের পরেও একবার না একাধিকবার বারবার বিভিন্ন জায়গায় যখন এরকম ধরনের কেসেস হচ্ছে, তখন তো কোথাও না কোথাও সরকারকে, সে যেই থাকুক সরকারে, এবং কেসেস হওয়ার পর জাজমেন্ট আসে না। আরজি কর এখনো জাজমেন্ট পাইনি। না, হোয়াট ইজ দ্য সলিউশন? এনকাউন্টার ইজ দ্য সলিউশন? ঝামেলা করা ইজ দ্য সলিউশন? হোয়াট ইজ, আইনকে আরো আপনি কড়া করে যাচ্ছেন, ফাঁসি দিয়ে যাচ্ছেন, হোয়াট ইজ দ্য সলিউশন? আইনকে করা করাটা তো নিশ্চয়ই আরো কড়া করে যান, আইন তো করা হচ্ছে, ফাঁসির ওপরে আর আপনি কি সাজাতে? সলিউশন এগুলো কোনোটাই না। এটাই মানুষ বুঝতে পারছে না, বা কাউকে বোঝানো যাচ্ছে না আবেগে। ওই যে বলে না, ল ইজ ব্লাইন্ড, বাট
জাজেস আর নট। আজকে কোনো মহিলা যদি কোনোভাবে হেনস্থা হন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন কি করছে? ঘুমিয়ে আছে। আপনি 100-তে এক্ষুনি ফোন করে বলুন আমার সামনে যে আপনাকে এখানে হেনস্থা করা হচ্ছে, দেখুন পুলিশ আসে কিন্তু, দেখবেন আসবে। তাহলে এই যে রেসপন্স, রিফ্লেক্স, যে একজন কমপ্লেন করছে সঙ্গে সঙ্গে, ওরাল কমপ্লেনটাও কিন্তু কমপ্লেন আমাদের দেশে আইনে স্বীকৃত, সঙ্গে সঙ্গে পুলিশ আসবে। আমি বারিপুরের ঘটনাতে বলছি, অ্যাবসলিউট ফেলিওর অফ অ্যাডমিনিস্ট্রেশন। কেন? আপনি সোশ্যাল মিডিয়ায় পিকচার গুলো দেখুন, যিনি এনকাউন্টার হয়েছেন ওই প্রভাস মন্ডল, তাকে তো পুলিশ ধরেনি, গ্রামের লোক ধরেছে। তাহলে পুলিশ কি করছে? ঘুমোচ্ছে। আমি কোনো সরকার বা কোনো পার্টিকে কিন্তু দোষ দিচ্ছি না, কিন্তু বারবারই বলছি। কিন্তু বিক্রম দে, পুলিশ তো 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেছে। আরে মা, এলাকার লোক ধরার পরে, শুনুন, 8 ঘন্টার মধ্যে পৌঁছে গেছিল when the incident is over। পুলিশের কাছে যখন এই খবরটা যাচ্ছে যে একটা বাচ্চাকে পাওয়া যাচ্ছে না, রাইট ফ্রম আ কনস্টেবল টিল দা এসপি, পুরো এরিয়ার পুলিশের রেড অ্যালার্ট হয়ে যাওয়া উচিত ছিল। আপনি রাস্তা দিয়ে জানতো একটা ভিআইপি মুভমেন্ট হলে আপনি যেতে পারবেন, প্রত্যেকটা ক্রসিং এ কিন্তু আপনি যান, একটা ভিআইপি মুভমেন্টের সময় যান, প্রত্যেকটা ক্রসিং এ পুলিশ ইজ অ্যালার্ট। সেই অ্যালার্টনেস একটা বাচ্চা হারিয়ে গেলে পুলিশের মধ্যে কোথায় থাকে? আমি না কোনো রাজনৈতিক দলকে বলছি, আমি না কোনো সরকারকে বলছি, এই পুলিশের এই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসটা প্রয়োজন আছে। যখনই পুলিশের কাছে একটা উড়ো খবর গেল যে বাচ্চা হারিয়ে গেছে, এই বাড়ির বাচ্চা, তা থানা, অ্যাডমিনিস্ট্রেশন, প্রশাসন সঙ্গে সঙ্গে দেয়ার অ্যালার্টনেস অ্যান্ড দেয়ার রেসপন্স টু দ্যাট অ্যালার্টনেস, কুইক রেসপন্সের যে অ্যালার্টনেস, সেটা পুলিশের কাছে অনেক পরে আসছে, যার জন্য ক্রাইম গুলো ঘটছে। আপনি রাস্তা দিয়ে একটা অন্ধকার রাস্তায় চলুন, সেখানে দাঁড়িয়ে আপনি একটা থানাকে ফোন করুন, কতক্ষণে আপনার কাছে হাইওয়ে ফাঁকা কোনো একটা জায়গায় চলুন, এই অ্যালার্টনেসের জায়গাটা যখন পুলিশের কাছে আসবে, অ্যালং উইথ, শুধু পুলিশ দিয়ে কিন্তু আপনি ধর্ষণ বা নারী নিরাপত্তা করতে পারবেন না, মানুষেরও অ্যাওয়ারনেস লাগবে। দুটো জিনিসকে প্যারালাল যখন আসবে তখন আপনি পারবেন। আইনকে কড়া করে কি হবে? 10টা এনকাউন্টার হয়ে গেল, তারপরেও আপনি এটা থামাতে পারবেন? ক্যান ইউ গ্যারেন্টি যে এরপরে আর হবে না? ক্রাইমকে কিন্তু আপনি বন্ধ করতে পারবেন, ইটস নট পসিবল। বাট এই কুইক রেসপন্স যে করলো, প্রপারলি তাকে খুঁজে বার করে তার পানিশমেন্ট দেওয়া, এই দুটো জিনিসকে প্যারালাল জায়গায় রাখতে হবে, তবে ইউ ক্যান কন্ট্রোল ক্রাইম, ইউ ক্যানট এন্ড ক্রাইম। বিক্রম দা, এই প্রসঙ্গে আমার শেষ প্রশ্ন। তিনজনের এগেনস্টে সুশোভন রায় অভিযোগ এনেছিল। সিপিএম নেতা লায়েক আলী, একজন ইউটিউবার অনুভব মাইতি এবং অভিনেত্রী শ্রীলেখা মিত্র। লায়েক আলী গ্রেপ্তার হলো, ও শ্রীলেখা মিত্র আর অভিনব মাইতির এগেনস্টে কিছু পদক্ষেপ কেন নেওয়া হলো না? দেখুন, আবারও আমি বলছি, পাবলিকলি তারা যদি কোনো স্টেটমেন্ট দিয়ে থাকে, দেখতে হবে সেই স্টেটমেন্টে কি হচ্ছে, পাবলিককে তারা কত করেছে। সেটা যদি না থাকে, তাদের তো বেসিক্যালি কোনো চার্জ নেই। আমি এখান থেকে একটা কথা বলে দিলাম মানে যে সব শেষ হয়ে গেল, সেরকম তো বিষয়টা না।